আসসালামু আলাইকুম। অবাধ্য প্রেম দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব ৯। লিখেছেন নন্দিনী নীলা। বান্দারবানের ট্যুর ছিল ৪ দিনের, কিন্তু ২ দিন পরেই ব্যাগ গুছানো হলো নিবিড়ের জন্য। ও আর এক মুহূর্ত এখানে থাকবে না। ২ দিনে একবারও আফিয়ার সাথে কথা বলেনি নিবিড়। প্রথম দিন সহ্য করতে না পেরে তো কান্না করে দিয়েছিল, সরি বলেছিল আমার সাথে, আর রাগারাগি করবে না আমাকে নিয়ে, আর ঝামেলাও করবে না। শেষে উপায় না পেয়ে আমার কাছেও সরি বলেছিল। আমি মুখ ঘুরিয়ে রেখেছিলাম। সময়গুলো ভালো কাটছিল, শুধু নিবিড়ই অভিমান করেছিল আমার উপর। কিন্তু তার অভিমান ভাঙানো কি খুব কষ্টের? ছোঁয়ার জন্য অবশ্যই না। নিবিড়ের অভিমান ভাঙানো ছোঁয়ার ২ মিনিটের ব্যাপার। এবার আমরা ফ্লাইট বুক করে ঢাকা ফিরে এলাম। ২ দিন বান্দরবানের কয়েকটি স্পটে ঘোরাঘুরি করেছি। এখানে স্বর্ণ মন্দির ও ঝুলন্ত ব্রিজ ঘোরাঘুরি করেছি। স্বর্ণ মন্দিরের এত সিঁড়ি অতিক্রম করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম, আর ঝুলন্ত ব্রিজে গিয়ে তো ভয়ে আমি শেষ। যাই হোক, সব সময় ছায়ার মতো নিবিড় পাশে ছিল। এইসব দেখে আমার মাঝের সময়গুলোর কথা মনে পড়ে শুধু। কান্না পেয়েছে, না চাইতেও চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। ফ্লাইট থেকে নেমে যে যার বাসায় দিকে চলে যায়। আমি ভয়ে নিবিড়ের হাত শক্ত করে ধরে আছি। নিবিড় আমাকে ওদের বাসায় নিয়ে যাবে। এইসব যে ওর পরিবারে কেউ পছন্দ করবে না, বিশেষ করে নিবিড়ের মা। নিবিড় আমার হাতের উপরে হাত রেখে বলল, ভয় পাচ্ছ কেন? আমি আপনার সাথে যাব না। নিবিড় ভ্রু কুঁচকে বলে, তাহলে কোথায় যাবে? জানি না। ওই বাসায় গেলে ঝামেলা করবে আপনার মা। করুক, আমি সামলে নেব। আপনি বুঝতে পারছেন না। আমি সব বুঝতে পারছি। তুমি আমার সাথেই যাবে। লেটস গো। ট্যাক্সি ভাড়া করে আমাদের বাসায় আসতে হলো, কারণ নিবিড় তাদের জানায় নাই আজকে আসবে। এজন্য কেউ জানে না, আর গাড়িও পাঠায় নাই। গাড়ি চলছে, নিবিড় ফোন টিপছে, আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি ভয়ার্ত চোখ করে তার দিকে তাকিয়ে আছি। নিবিড় ফোন অফ করে পকেটে ঢুকিয়ে নিল। আমার দিকে তাকিয়ে দৃষ্টি মেলিয়ে বলল, তোমার বিরহে কি আমি খুব সুন্দর হয়ে গেছি? আমি অবুঝ গলায় বললাম, মানে? নিবিড় বলল, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো। এই দৃষ্টি তো তৃষ্ণা দেখছি না। ভয় দেখছি কেন? ভয় পাচ্ছি না, ঝামেলা সহ্য করতে চাচ্ছি না। নিবিড় আমার ২ হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শব্দ করে একটা চুমু খেলো। আবেগী গলায় বলল, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি যেখানে যাব তোমাকে সেখানেই যেতে হবে। নিবিড়ের কথার প্রেক্ষিতে আমি আর কোনো কথা বলতে পারলাম না। নিবিড় নিজেই আবার বলে উঠল, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? এতদিন কষ্ট হয়নি? আমি থতমত খেয়ে গেলাম। আমি নিজেও তো নিবিড়কে ছাড়া থাকতে পারবো না। মনে প্রাণে চাই আমিও তার সঙ্গে থাকতে, কিন্তু মুখে বলতে পারলাম না। সরাসরি নিজের আবেগ মাখানো ভালোবাসা দেখাতে আমি পারি না। আমার হাতে ছোট্ট ব্যাগটা নিবিড়ের এক হাতে, অপর হাতে আমার হাত শক্ত করে ধরে গেটের ভিতরে প্রবেশ করলো। দারোয়ান আমার দিকে হাময় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তার দিকে তাকিয়ে শুকনো মুখে একটু হেসেছি। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে কলিং বেল চেপে। নিবিড় শার্টের হাতা গুটিয়ে 3/4 করে রেখেছে। আমি ওর উন্মুক্ত হাত খামচে ধরে দাঁড়িয়ে আছি। দরজা খুলতেই আমার কি হলো জানি না। আমি নিবিড়ের পেছনে লুকিয়ে পড়লাম। দরজা খুলেছে নিবিড়ের মা। নিবিড়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। নিবিড়দের আরও 2 দিন পর আসার কথা, কিন্তু 2 দিন আগে চলে এসেছে। তাই অবাক গলায় জিজ্ঞেস করলো, এই সময় তুমি? তোমাদের তো আর 2 দিন পর আসার কথা ছিল। নিবিড় নীলাশা বেগমের থেকে বিরক্তির দৃষ্টি ফেলে দৃষ্টি সরিয়ে নিল, কোনো উত্তর দিল না। আমি পিছন থেকে নীলাশা বেগমের কথা শুনে বুঝতে পেরেছি নিবিড়ের মা দরজা খুলেছে। নিবিড় এক হাত বাড়িয়ে টেনে আমাকে নিজের পিছন থেকে সামনে টেনে আনলো। আমাকে দেখেই তো নীলাশা বেগমের চোখ কপালে উঠে গেল। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে তাকিয়ে আছি। নিবিড় ওর মায়ের দিকে তাকিয়ে বলল, সামনে থেকে সরেন, ভিতরে যাব। নীলাশা বেগম সরে দাঁড়ালো। তিনি রাগ করার সময়টা অবধি পাচ্ছে না। এই মেয়েকে নিবিড় কোথায় খুঁজে পেল? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক কাটছে। নিবিড় ভিতরে গিয়ে খুব খুশি মুখে মেজো চাচি বলে ডাকতে লাগলো।
মেজো চাচি তো তাহমিনা আপু। তাহমিনা আপুর কথা মাথায় আসতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটু পরে রান্নাঘর থেকে ছুটে এলো তাহমিনা আপু। তিনি আমাকে দেখে ভয় পেয়ে গেল যেন। তার হাতে ছিল খুন্তি, ঠাস করে সেটা ফ্লোরে পড়ে গেল। আমি নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছি। তাহমিনা আপু থ মেরে আমার দিকে তাকিয়ে রইল। চিৎকার চেঁচামেচিতে মাহি, ছোট চাচি, আবির সবাই বেরিয়ে এসেছে। সকাল হওয়ায় সবাই বাসায় ছিল। রাফসান কাকা এসে তাহমিনা আপুর পাশে দাঁড়িয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, ছোঁয়ার কাছে যাও। তাহমিনা আপু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ছোঁয়া লক্ষ্মী বোন আমার, কাউকে কিচ্ছুটি বলিস না, আমার সংসার ভেঙে যাবে। আমি তার থেকে নিচু স্বরে বললাম, তোমার মতো সম্পর্ক ভাঙতে আমি ওস্তাদ নই। তাহমিনা আপু আমাকে ছেড়ে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, কেমন আছিস ছোঁয়া? আমি বললাম, ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? আমার মুখে চাচি ডাক শুনে যেন বিদ্যুতের কথা শক গেল। তাহমিনা কিছু বলার আগেই রাফসান কাকা বলল, ছোঁয়া তুমি তাহমিনাকে চাচি ডাকো কবে থেকে? আমি হেসে বললাম, আজ থেকে কাকা। কেমন আছেন আপনি? এতদিন ভালো ছিলাম না, তুমি নিখোঁজ ছিলে, বাড়ির ছেলে আধ পাগল হয়েছিল। এখন মনে হচ্ছে সামনের সময়গুলো ভালোই কাটবে। আবির হেসে বলল, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ, তোমাকে খুব মিস করেছি আমিও। মাহি এসেও কথা বলল। আর মাহির মা মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। নিবিড়ের মায়ের সাথে দুজনের মুখ দেখার মতো হয়েছে। রাফসান কাকা আমাকে কিভাবে, কোথায় পেল সব কিছু জিজ্ঞেস করছে। নিবিড় সবার প্রশ্নের উত্তর দিয়ে দিল। নিবিড়ের বাবা এগিয়ে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, আমার এই পাগল ছেলেকে ছেড়ে আর যেও না মা। ছেলেটার মুখের দিকে এতদিন তাকানো যাচ্ছিল না, তোমাকে পেয়ে আবার মুখে তার হাসি ফিরে এসেছে। আমার ছেলের এই হাসি আমি সব সময় দেখতে চাই। আপনারা পাশে থাকলে আমি এই হাসি মুখ থেকে সরতে দেব না বাবা। আমার মুখে বাবা ডাক শুনে উনি ইমোশনাল হয়ে গেল। জানো, আমার একটা মেয়ের খুব শখ ছিল। আবিরের বেলায় আমি চেয়েছিলাম আমাদের একটা মেয়ে হোক। মেয়ের সকল শখ আহ্লাদ পূরণ করব। মেয়েরা বাবাদের চোখ থাকে, আর বাবারা মেয়েকে মা বলে সম্বোধন করে। কিন্তু আল্লাহ সহায় ছিল না। দুই ছেলে থাকলেও একটা মেয়ের অভাব বোধ করেছি। তোমার মুখে বাবা ডাক শুনে শান্তি লাগছে। মনে হচ্ছে মেয়ে পেয়েছি একটা। আজ থেকে তুমি আমার মেয়ে। নিবিড়ের বউকে আমি ছেলের বউ না, মেয়ে করে রাখবো। এটা তো আমার জন্য পরম সৌভাগ্য, আপনার মেয়ে হতে পারা। আমার বাবা মা নাই, এজন্য আপনাকে বাবা ডেকেছিলাম। আপনি মানুষটা খুবই ভালো, বাবাদের মতো ভালো। সবার সাথে কম বেশি কথা হলেও নিবিড়ের মা আর নিবিড়ের চাচির সাথে কোনো কথা হলো না। তারা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল দূরে থেকেই। নিবিড় আমাকে ওদের একটা গেস্ট রুমে থাকতে দিল। আশা সবার মাঝে কিছু বলতে না পারলেও গেস্ট রুমে এসে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদল। ফ্রেশ হয়ে আসা মাত্র দেখলাম নিবিড় বিছানায় বসে আছে, পায়ের উপর পা তুলে। পাশে দেখলাম একটা খাবারের প্লেট। আমি আসতেই বলল, খেয়ে নাও। আপনি খেয়েছেন? না, সবার সাথে খাবো। তুমি খাও, আমি আশাকে পাঠিয়ে দিচ্ছি। কিছু লাগলে ওর কাছে চেয়ে নিও। আমিও সবার সাথেই না হয় খেতাম। খেয়ে রেস্ট নাও, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। সবার সাথে খেতে হবে না এখন। নিবিড় উঠে আমার খুব নিকটে এলো আর গালে দুই হাত রেখে ফট করে কপালের অর্ধ স্পর্শ দিল। আমি আবেশেই চোখ বন্ধ করে নিলাম। নিবিড় চলে গেল। খাবার রেখে আমিও শুয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে খাবার টেবিলে মাহির মা ও নিবিড়ের মা বলছে, ওই নির্লজ্জ মেয়েকে বাসায় নিয়ে এলো নিবিড়, আর সবাই তাকে নিয়ে আদিক্ষেতা করতে শুরু করে দিল। ছেলের সাথে সাথে সবার মাথা খারাপ হয়ে গেছে। মাহির মা বলল, ঠিক বলেছ ভাবি, মেয়েটাকে বলিহারি, কি বেহায়া। প্রেমিকার হাত ধরে প্রেমিকের বাড়ি চলে আসছে, লজ্জা শরম নাই। নীলাশা বেগম, ছোট ঘরের মেয়েরা অমনিই হয়। ওরা বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে থাকতে শুরু করে দেয়। চরিত্রহীন মেয়ে। মা হয়ে এইসব বলতে লজ্জা লাগছে। নিজের ছেলে যে এতটা অধঃপতনে যাবে কে জানতো। পরিবেশ থমথমে হয়ে গেল নিমেষেই। সবাই মিলে দুজনকে থামতে চেষ্টা করছিল, কিন্তু পারিনি। নিবিড় তাদের কথা অনাগ্রহ করে খাচ্ছিল, কিন্তু আর সহ্য করতে পারল না। ছোঁয়ার চরিত্র নিয়ে কথা বলছে, এটা শুনে আর নিজেকে শান্ত রাখতে পারল না। কাচের গ্লাস নিয়ে একদম ফ্লোরে ছুঁড়ে মারল। ভয়ে নিবিড়ের মা চাচি থেমে যায়। নিবিড় চিৎকার করে উঠল, ছোঁয়াকে নিয়ে একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোমাদের।
আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তারপর আর 1 সেকেন্ড না বসে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে গটগট করে চলে গেল। নিবিড়ের বাবা রাফসানের দিকে তাকিয়ে বলে, রাফসান, সব কিছু ঠিকঠাক করো, খুব শীঘ্রই বাড়িতে বড় ছেলের বিয়ের ধুম লাগবে। অবশ্যই ভাইজান, বলেই হাসলো। নীলাশা বেগম চিৎকার করে উঠল, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ করব না। আবিরের বউ করতে বলি নাই, আমার ছেলে নিবিড়ের বউ করব। কি বলছো আবোল তাবোল? নিবিড় কি তোমার একার ছেলে? ছেলের খুশি যার চোখে পড়ে না সে কেমন মা? তুমি আমার এত বড় কথা বললে, ওদের খুশির জন্য আমি কি কিছুই করিনি? করেছো, কিন্তু ওর সারা জীবনের আনন্দ কেড়ে নিতে চাচ্ছ কেন এখন? ওই মেয়ে ওর যোগ্য না। ওর ছেলে মানুষই মন বুঝছে না, আবেগে বশবর্তী হয়ে ভুল করছে। আমি মা হয়ে তা মেনে নিতে পারি না। আমার ছেলে যথেষ্ট বড় হয়েছে, নিজের জীবন সঙ্গী নিজেই পছন্দ করে নিতে পারবে, বলেই তিনিও চলে গেলেন। হুট করে বাসার বিয়ের ধুম পড়ে গেল যেন। বিয়ের কথা শুনতে ছোঁয়া নিবিড়কে ডেকে নিয়ে বলছে, এত তাড়াতাড়ি কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি? বিয়ে তো কয়দিন পরও হতে পারবে। আপনি এসব বন্ধ করুন এখন। নিবিড় আমার কথায় স্তব্ধ হয়ে গেছে। অবাক গলায় বলল, তুমি চাও না আমাকে বিয়ে হোক? আমি আমতামতা করে বলি, অবশ্যই চাই, কিন্তু আমি সত্যি এখন এত মানুষের মাঝে যেতে চাই না। আপনি প্লিজ বিয়েটা কোনোভাবে বন্ধ করুন। এত মানুষের মাঝে যেতে চাও না মানে কি বলতে চাচ্ছ? আসলে এত ধুমধাম এত আয়োজন করে বিয়ে আমি করতে চাই না। বাট হোয়াট? ছোঁয়া, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। কিছু নিয়ে তুমি খুব ভয় আর টেনশনে আছো। আই অ্যাম রাইট? হঠাৎ করে ছোঁয়া রেগে গেল। নিবিড়কে চিৎকার করে বলল, কি লুকোবো? কি বলতে চাচ্ছেন আপনি? এইসব আয়োজন বন্ধ করুন না, হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। নিবিড় বিস্ময় ও হতভম্ব। এই ছোঁয়াকে ও চিনতে পারছে না। বাবা কাকা এত শখ করে বিয়ের আয়োজন করছে, বাসায় সাজানোর লোক পর্যন্ত চলে এসেছে, সব কিছু ফাইনাল। সেখানে ছোঁয়া কিনা বাদ সাধছে। সেখানে ওর সব থেকে আনন্দ আর খুশি হওয়ার কথা ছিল, সেখানে ও কিনা রাগ দেখাচ্ছে। এই বিয়েটা হচ্ছে এজন্য। তাহলে কি সত্যি ছোঁয়া আমাকে কোনোদিন ভালোবাসেনি? আমি এতদিন মিথ্যে আশা নিয়ে গুনছিলাম। নিবিড়ের ভিতর ধপ করে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। ভালোবাসাটা হঠাৎ করেই কেমন যেন ফিকে হয়ে গেল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু নিবিড় এর চোখে ছলছল করে উঠল। ছোঁয়া ওই চোখের দিকে তাকাতে পারল না, দৌড়ে ব্যালকনিতে চলে গেল। নিবিড় আহত ভাঙচুরা মনটা নিয়ে এলোমেলো পায়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। পৃথিবীর সব কিছুই ওর কাছে তুচ্ছ লাগছে, সব কিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছা করছে। ছোঁয়া কিভাবে পারলো ওর মনটা ভেঙে দিতে? ও কি এতটাই ভুল চিনল ছোঁয়াকে? ওর চোখে যে ভালোবাসা দেখেছিল সেটা কি ভুল ছিল? ছুটে এসেছে লিলি। প্রাণপ্রিয় বান্ধবীকে এতদিন পর ফিরে পাওয়ার খবর শুনে এক মুহূর্ত থাকতে পারেনি। ছোঁয়ার সময়টা কেটে গেছে বিষণ্ণতার মাঝেও ভালো। ভিডিও কলে দীপার সাথে কথা বলেছে, দেখেছে নতুন অতিথি দীপার মেয়েকেও। 6 মাসের মেয়ে নিয়ে দীপাও আসবে দেখা করতে। ছোঁয়া বলেছে ও নিজেই আসবে। ছোঁয়া আর ভর্তি হয়নি শুনে মন খারাপ করলো লিলি। ছোঁয়া পিছিয়ে গেল ওর থেকে। দীপা পর্যন্ত শেষ পর্যন্ত এসে ভর্তি হয়েছে। আমরা কি যে খুশি লাগছে দোস্ত, তুই ফিরে এসেছিস। ভাইয়ার কি যে অবস্থা হয়েছিল, পাগল হয়ে গেছিল তোর নিরুদ্দেশে। তোর উপর খুব রাগ করেছিলাম। এমনটা কেন করেছিলি বল প্লিজ? আপন মানুষরূপী শত্রুদের ভালো থাকার জন্য। মানে? তাহমিনা চাচি নিবিড়ের মেজো চাচি, চিনিস তো? তোর পর সম্পর্কের আপন বোন, পর সম্পর্কের পর বোন। তাকে খুশি রাখতে যেতে বাধ্য হয়েছিলাম। নিবিড়ের মাঝে কত বড় খেলোয়াড় ভাবতে পারবি না। সব খুলে বল প্লিজ, ভালো লাগছে না। পরে একদিন বলবো দোস্ত। সামনে খুব বড় ঝড় আসতে চলেছে, ঝড়টা থামানোর রাস্তা নেই। আমি কি করব? কি হয়েছে? তুই কাঁদছিস কেন বল আমাকে। পারবো না বলতে, নিবিড় খুব কষ্ট পেয়েছে, ওকে একটু দেখে যাস। ভাইয়া তোর জন্য অনেক কষ্ট করেছে, আর কষ্ট দিস না। এত কষ্ট সহ্য করতে পারবে না। আমি বোধহয় কষ্ট ছাড়া তাকে আর কিছুই দিতে পারবো না। এত রহস্য করতে পারিস? ধুর, তোর সাথে আমার দেখা করতে আসাই উচিত হয়নি। চলে তো গেছিলি সবাইকে ছেড়ে, আমাদের তুই আপন ভাবিস নাকি? আমরা শুধু তোর চলার পথের সঙ্গী, আপন হতে পারিনি। লিলি রাগ করে চলে গেল, চেয়েও ওকে থামাতে পারলাম না। কি হচ্ছে এইসব?
সবাই এমন রাগ কেন করছে আমার সাথে? এই সব কিছু হয়েছে ওই মানুষটার জন্য। সব শেষ হয়ে যাচ্ছে। বিয়ে বন্ধ করার নিয়ে যে নিবিড় কিছুই করেনি সেটা বাড়ির লোকজনের এক্সপ্রেশন দেখে বুঝে গেলাম। তারা সবাই কাজে লেগে আছে। আশেপাশে নিবিড়ের মাকে দেখছি না। ছোট চাচি মুখটা ভোঁতা করে ঘোরাঘুরি করছে। তাহমিনা চাচিও কাজে ভালোই করছে। হাসি খুশি মুখটা দেখতে ভালো লাগলেও আমি তাকিয়ে আছি অসহ্যকর চোখে। তার হাসি জাস্ট সহ্য হচ্ছে না যেন। এই মানুষটার মিথ্যে ভালোবাসার নাটক দেখে গলে গেলাম কেন? রাফসান কাকা সব জানতে পারলে নিজেকে সামলাতে পারবে না। কত ভালো মানুষটা, তার কেন এই বহুরূপী নারীকেই ভালোবাসতে হলো? উফ, ভালোরা কেন ভালো সঙ্গ পায় না? নিবিড়কে চারপাশে খুঁজলাম, আর সারাদিন তার দেখা নেই। সেই যে সকালে গেল রাগ করে, দুপুরে আসা খাবার দিয়ে গেছিল। নিবিড়ের কথা জিজ্ঞেস করতে বলেছে, বাইরে খাবার খাচ্ছে। তারপর লিলি আশার ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আশাকে দেখতে পেলাম দৌড়ে আসছে বাইরে থেকে। আমি ওকে নিবিড়ের কথা জিজ্ঞেস করব, তার আগে আশা চিৎকার করে বলতে লাগলো, হাই আল্লাহ, কি হইয়া গেল গো? আমাগো নিবিড় ভাইজান মাথা ফাটাইয়া আসছে, তাড়াতাড়ি আয়েন। আমি চমকে উঠলাম আশার কথা শুনে, তৎপর দৌড়ে এলাম। নিবিড়ের মাথায় ব্যান্ডেজ করা। সমস্ত ঘটনা নিবিড়ই গড়গড় করে বলল। গাড়ি নিয়ে বের হয়েছিল, হঠাৎ করে নাকি একটা বাইকের সাথে ধাক্কা লাগে, মাথায় জোরে বাড়ি খেয়ে এই অবস্থা। এরপর নিজেই ড্রাইভ করে হসপিটালে গিয়ে ব্যান্ডেজ করে এসেছে। এইসব ঘটনা আমার জন্য ঘটেছে, সেটা আমার বুঝতে বাকি রইল না। আমার উপর রাগ করে নিবিড় অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল, যার ফলস্বরূপ এই অ্যাক্সিডেন্ট। নিবিড়কে ধরে রুম পর্যন্ত পৌঁছাতে চাইল, কিন্তু নিবিড় হাত দিয়ে থামিয়ে দিল। এতটাই অচল হয়ে যায়নি যে নিজের রুম পর্যন্ত একা যেতে পারবে না। আমি একটু একা থাকতে চাই, কেউ আমাকে ডিস্টার্ব করবে না বলে গটগট পায়ে চলে গেল রুমে। নিবিড় রুমে ঢুকে দরজা আটকে যাবে, তখনই আমি হুড়মুড় করে রুমের ভিতরে প্রবেশ করলাম। নিবিড় আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। আমি ওর হাতের নিচ দিয়ে নিচু হয়ে ভিতরে ঢুকে গেছি। নিবিড় দরজা থেকে হাত সরিয়ে পিছনে ফিরে আমার দিকে তাকালো রাগী চোখে। এখানে কি করছো তুমি? বললাম না আমি এখন একা থাকতে চাই, বের হও রুম থেকে। আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? বাইরে যা বলার বলে এসেছি, এখানে আবার জিজ্ঞেস করার মানে কি? মানে হলো আপনি মিথ্যা বলেছেন। আমি সত্যিটা জানতে এসেছি। আচ্ছা, মিথ্যা বলেছি, তোমাকে আমি সত্যিটা বলতে যাব কেন? কে হও তুমি আমার? সেটা আমায় বলতে হবে? আপনি জানেন না আমি আপনার কি হই? নিজে কথা গোপন রাখতে পারো, আমি পারবো না কেন? আমি থতমত খেয়ে গেলাম। আপনি আমাকে ভুল বুঝছেন। সব সময় তো ভুল বুঝে আসলাম, সেই ভুল বুঝে আসার জন্য আমাকে এত খেসারত দিতে হচ্ছে। তুমি মেয়েটা এই আমাকে কখনোই ভালোবাসোনি, কিন্তু দেখো না আমার এই ভুল মনটা ভেবে বসেছে তুমি আমার থেকেও বেশি ভালোবাসো। কতটা বোকা আমি! আমি নিবিড় এতটা বোকা কিভাবে হলাম? নিজের কাছে নিজেই লজ্জিত হয়ে যাচ্ছি। বিয়েটা ধুমধাম বড় আয়োজন করে দিতে মানা করেছি, তার মানে এই না আমি আপনাকে ভালোবাসি না। সামান্য একটা কারণে আপনি ভেবে বসেছেন আমি আপনাকে ভালোবাসি না। বাহ, বিয়ে আমি আজ এই মুহূর্তেই করতে চাই, কিন্তু সেটা সম্পূর্ণ ঘরোয়াভাবে। যান, আপনার বাবা চাচাকে সব কিছু রেডি করতে বলেন। রাত 9টার মধ্যে আমি মিসেস নিবিড় হতে চাই। নিবিড় কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আর ইউ ওকে? আপনি যদি আমায় ভালোবেসে থাকেন তাহলে আজকে আমাকে আপনার বিয়ে করতে হবে, না হলে কাল আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাব। ছোঁয়া, এতটা কঠিন আচরণ করছো কেন? তোমাকে পাগলের মতো ভালোবাসি বলে কি তার সুযোগ নিচ্ছ? তা তো নিচ্ছই। ভালোবাসার সুযোগকে ছাড়তে চাই। এই সুযোগ নেওয়ার জন্য আমি সব সময় সুবিধাভোগী। তুমি আমায় সত্যি ভালোবাসো তো? আপনি যদি জানতে পারেন আমি খুব বড় একটা অন্যায় কাজ করেছি, তখনও কি একই রকম ভালোবাসবেন আমাকে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন? নিবিড় কপালে ভাঁজ ফেলে বলল, তুমি অন্যায় করতে পারো না। আমি সব কিছুই করতে পারি নিবিড়। বলেন, সব পরিস্থিতিতে আমার পাশে থাকবেন তো? আপনার মনে ভালোবাসা এমন থাকবে তো? তোমার মনের কথা আমায় বলো। বলবো, সব বলবো। আগে আমাকে আপনার করে নিন প্লিজ। মনে হচ্ছে আপনি হারিয়ে যাবেন। নিবিড় ছোঁয়ার মনের কথা জানার চেষ্টা করেও
পারল না জানতে। ছোঁয়া নিজে থেকে না জানালে নিবিড়ের পক্ষে জানা সম্ভব না। ছোঁয়া যে বিয়ে করবে সেটা অনুষ্ঠান করে হোক বা অনুষ্ঠান না করে হোক, ছোঁয়াকে নিজের করতে পারবে এটা ভেবে নিবিড় উত্তেজিত হয়ে বাইরে এসে খবরটা জানালো। এদিকে ছোঁয়া মনে মনে ভাবছে, ঝড় আসার আগে এই সুখ কি আমি নিতে পারবো? আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।